নারীদের যৌন মনস্তত্ত্ব এবং পুরুষের যৌন মনস্তত্ত্ব এই দুজনার আলাদা আলাদা যৌন মানসিকতার মধ্যে যে পার্থক্য এবং যে সম্পর্ক আছে সেটাকে যদি আমরা সঠিকভাবে না বুঝি তাহলে কখনোই নারী এবং পুরুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে না। আমরা কি এরকম সমাজে বসবাস করতে চাই যেখানে নারীরা পুরুষদের মানসিকতাকে বোঝে না এবং পুরুষরা নারীদের মানসিকতাকে বোঝে না? একদমই নয়। আমরা চাই এমন একটা সমাজে বসবাস করতে যেখানে নারী এবং পুরুষ একে অপরকে বুঝতে পারে, একে অপরের মানসিক বা যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষাকেও সম্পূর্ণভাবে বুঝতে পারে। আজকে আমরা সেই জিনিসটাকে বোঝার জন্য সিগমন্ড ফ্রয়েডের যে সাইকো অ্যানালিটিক থিওরি আছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। নাও, নারীরা এবং পুরুষরা তারা যখন ছোটোবেলায় যখন আমরা শিশু আকারে জন্ম হই তখন আমরা 5টা ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে যাই। এটা হচ্ছে স্টেজ 1, 2, 3, 4 এবং 5। পুরুষরা 5টা স্টেজের মধ্যে দিয়ে যায় এবং নারীরা 5টা স্টেজের মধ্যে দিয়ে যায়। আমরা এই ভিডিওতে 3টে জিনিস বুঝবো। সবার প্রথমে বুঝবো পুরুষরা যে 5টা সাইকোসেক্সুয়াল বা যৌন মানসিকতার যে 5টা ডিফারেন্ট ধাপের মধ্যে দিয়ে যায়, সেই 5টা ধাপ কি কি এটা প্রথম বুঝবো। দ্বিতীয়, আমরা এটা বোঝার চেষ্টা করব নারীরা যে 5টা ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে যায় সাইকোসেক্সুয়াল স্টেজ, সেগুলো কি কি সেটা আমরা বুঝবো। এবং থার্ড এবং সবার শেষে গিয়ে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নারী এবং পুরুষের যৌন মানসিকতার মধ্যে যে পার্থক্যগুলো আছে এবং যে সম্পর্কগুলো আছে সেটা কি, কেন নারী এবং পুরুষ তাদের বিয়ের পরে সবসময় সংসারে অশান্তি হয়, কেন ঝগড়া হয়, কেন বিভিন্ন রকমের দ্বন্দ্ব এবং মানসিক অশান্তি চলতে থাকে, ইত্যাদি ইত্যাদি। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র হামদান বিশ্বাস আর তোমরা দেখছো ইউটোপিয়া বাংলা। আমাদের যৌন মানসিকতা সেটাকে বোঝার অনেক অনেক আগে আরও একটা জিনিস আছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা সবার প্রথমে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সেই জিনিসটা সঠিকভাবে না বুঝি তাহলে তার পরবর্তী প্রত্যেকটা স্টেজে গিয়ে আমাদের নানান রকমের অসুবিধা হবে। সব কিছু বুঝেও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না বা জীবনে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সেই জিনিসটা কি যেটা সবার প্রথমে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। যদি প্রাথমিক বা বেসটা সঠিক না থাকে তাহলে তার পরের জিনিসগুলো আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারবো না। এবং এই বিষয়টাকে মাথায় রেখে ইউটোপিয়া বাংলা থেকে একটা নতুন কোর্স লঞ্চ করা হচ্ছে যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট। যে কোর্সের মধ্যে আমরা 3টে আলাদা আলাদা ধরনের মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করেছি। আমরা চ্যাপ্টার 2তে গিয়ে আলোচনা করেছি কমন সেন্সিক্যাল মাইন্ডসেট সম্পর্কে, যেখানে 33টা কমন সেন্সিক্যাল মাইন্ডসেট দেওয়া হয়েছে। চ্যাপ্টার 3তে গিয়ে আমরা আলোচনা করেছি ভ্যালুয়েবল মাইন্ডসেট সম্পর্কে, যেখানে প্রত্যেকটা মাইন্ডসেটই বিভিন্ন রিসার্চের উপরে বেসড, যেখানে 17টা আলাদা আলাদা মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং চ্যাপ্টার 4-এ গিয়ে আমরা আলোচনা করেছি অ্যাডভান্সড মাইন্ডসেট সম্পর্কে, যেটা পৃথিবীতে মাত্র 1%-এরও কম মানুষের মধ্যে দেখা যায়, বা 1%-এরও কম মানুষ যে মাইন্ডসেটগুলোকে নিজের মধ্যে তৈরি করতে পারে। সেখানে 7টা ডিফারেন্ট আলাদা আলাদা মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করেছি। সর্বমোট 50টারও বেশি মাইন্ডসেট নিয়ে তৈরি করা হয়েছে এই কোর্সটা অ্যাডভান্সড মাইন্ডসেট। এবং এই কোর্সটাতে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তোমরা লিখতে পারো অ্যাডভান্সড মাইন্ডসেট, অথবা ডেসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো অ্যাডভান্সড মাইন্ডসেট। এই কোর্সটা ডোনেশনের উপরে বেসড। এই কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রি নয়। তোমরা যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করে এই কোর্সে যুক্ত হতে পারো। তোমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করে তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। এর নির্দিষ্ট কোনো ফিস নেই, সুতরাং যে কেউ যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করার মাধ্যমে এই কোর্সে যুক্ত হতে পারে। একজন স্টুডেন্টও যুক্ত হতে পারে, একজন হাউসওয়াইফ বা যে আনএমপ্লয়েড সেও যুক্ত হতে পারে, তারও অনেক কিছুতে হেল্প হবে। এবং যারা জব করছে বা যারা আইটি সেক্টরে কাজ করছে বা ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, যাদেরকে সারাদিন বিভিন্ন ফোকাসড ওয়ার্ক করতে হয়, নিজের ফ্যামিলি রেসপন্সিবিলিটিকে সামলাতে হয়, নিজের ছেলে মেয়েকে সামলাতে হয়, তাদের বিভিন্ন রকম মাইন্ডসেটের অসঙ্গতি থাকার জন্য তাদের মাইন্ড অনেক কনফিউজড হয়ে পড়ে, অনেক দায়িত্ব থেকে তারা সঠিকভাবে দায়িত্বগুলোকে পালন করতে পারে না, বা অনেক মানসিক অশান্তি বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কোর্সটা তাদেরকে অনেক অনেক সাহায্য করবে সেই সমস্ত কিছুকে সঠিকভাবে সামলে জীবনে একটা সঠিক পথের দিশা বা অভিমুখ খুঁজে পেতে। এবারে আমরা চলে আসি আমাদের প্রধান টপিকে, যেটা হচ্ছে কি নারী এবং পুরুষের যৌন মানসিকতা। যখন একজন শিশু জন্ম হয় তখন কি হয়, সেই শিশুটার কোনো রকম জেন্ডার বা একটা লিঙ্গ থাকে না। সে একটা যখন জন্ম হয় তখন একদম যখন মায়ের পেটের ভিতরে থাকে প্রাথমিক অবস্থায় তার কোনো রকম সে নারী অথবা পুরুষ আকারে তার শরীরটা তৈরি হয় না। এমনকি সে জন্ম হওয়ার পরেও তার চেতনা বা তার সাইকোলজিটা নারী অথবা পুরুষ আকারে তৈরি হয় না। সেটা হচ্ছে কি এই যে স্টেজটা জন্মের তারও আগের যে স্টেজ,
যেটাকে আমরা বলছি কি প্রাইমারি প্রি ওডিপাল অ্যাটাচমেন্ট টু দ্য মাদার। অর্থাৎ একজন শিশু যখন জন্ম হয় তখন সে তার মায়ের কাছে থাকে, মা তার শিশুর টেক কেয়ার করে, তার খাবার দাবার, তার বাথরুম পরিষ্কার করা, তাকে তার সেফটি, লাভ, কেয়ার সব কিছু খেয়াল রাখা মা করে। একটা ছেলে জন্ম হলেও সে তার মায়ের প্রতি আকর্ষণবোধ অনুভব করে, মায়ের প্রতি ভালোবাসা অনুভব করে। আবার একটা মেয়ে জন্ম হলেও সে তার মায়ের প্রতি আকর্ষণবোধ অনুভব করে, মায়ের প্রতি ভালোবাসা অনুভব করে। তো এই যে স্টেজটা আছে একদম প্রথমে জন্মের পরে, এটা হচ্ছে প্রি ওডিপাল স্টেজ। এখানে ছেলে এবং মেয়ে উভয়েই তার মায়ের প্রতি একটা আকর্ষণ বোধ অনুভব করে। এরপরে আমরা চলে আসছি এই স্টেজে। এই যে স্টেজ এখানে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অবজারভেশন অব দ্য অ্যানাটমিক্যাল ডিফারেন্স। অর্থাৎ এই স্টেজে এসে ছেলে বা মেয়েরা তারা যখন একটু একটু বড় হতে শুরু করে তখন তারা খেয়াল করে তাদের খেলার বন্ধু বা তার পাশের বাড়ির কোনো শিশু আছে তাদেরকে দেখার মাধ্যমে বা নিজের বাবা মাকে দেখার মাধ্যমে সেটা বুঝতে পারে যে তার শরীর এবং তার খেলার বন্ধু তাদের শরীরের গঠনটা আলাদা আলাদা। অর্থাৎ ছেলেদের শারীরিক গঠন এবং মেয়েদের শারীরিক গঠন আলাদা আলাদা। আমাদের যে অ্যানাটমিক্যাল ডিফারেন্সটা, আমাদের যে স্কেলিটন বা যে কঙ্কালটা, তার যে গঠনটা, সেটা হচ্ছে নারীদের এবং পুরুষদের যে আলাদা আলাদা, সেটা খেয়াল করতে শুরু করে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে একটা বয়সের মধ্যে আসার পর। সেটাকে আমরা বলছি কি অবজারভেশন অফ অ্যানাটমিক্যাল ডিফারেন্স। এই যে সেটা হচ্ছে এই স্টেজটা। তার আগে পর্যন্ত ছেলে এবং মেয়ে উভয় তার মায়ের প্রতি আকর্ষণবোধ অনুভব করে, এখানে অ্যানাটমিক্যাল ডিফারেন্স তারা দেখতে পেল। এইবার যখনই তারা জানতে পারলো যে ছেলেদের এবং মেয়েদের শারীরিক গঠনটা আলাদা, তখন তাদের মনে আলাদা আলাদা প্রভাব তৈরি হয়। এবার সেখান থেকে তাদের মনের যে গঠনটা বা স্ট্রাকচারটা দুটো আলাদা পাথ বা দুটো আলাদা রাস্তাতে চলতে শুরু করে এবং তারা দুটো আলাদা মানুষ আকারে পরিণত হয়। একজন যখন পরিণত বা অ্যাডাল্ট মানুষে পরিণত হয়, সেটা কি 5টা ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে যায়। আমরা একটা একটা করে আলোচনা করব। ছেলেদের সেই 5টা ডিফারেন্ট স্টেজ কি, তারপর মেয়েদের সেই 5টা ডিফারেন্ট স্টেজ কি, তারপর তাদের প্রত্যেকটা স্টেজের মধ্যে সম্পর্ক বা পার্থক্যগুলো কি কি। ছেলেদের ক্ষেত্রে সবার প্রথমে যে স্টেজটা থাকে একদম উপরে, সেটাকে আমরা বলছি কি ওডিপাস কমপ্লেক্স স্টেজ। এই ওডিপাস কমপ্লেক্স স্টেজ মানে কি, ছেলেরা যখন জানতে পারে যে তাদের শরীরের গঠন এবং বাবা এবং মায়ের শরীরের গঠনটা আলাদা আলাদা, নারী এবং পুরুষ দুজনের শারীরিক গঠন আলাদা আলাদা, তখন তারা তাদের নিজের মায়ের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করে। তাদের মাকে আনকনসিয়াসলি তার মায়ের প্রতি একটা আকর্ষণ বোধ অনুভব করে এবং বাবার প্রতি তারা একটা বিকর্ষণ বোধ অনুভব করে। বাবার পরিবর্তে বাবার জায়গায় সে নিজেকে কল্পনা করতে শুরু করে এবং মায়ের সঙ্গে সে একটা মেল বন্ধনের কল্পনা করে। অর্থাৎ একটা শিশু যখন সে বড় হচ্ছে তখন সে দেখতে পাচ্ছে কি তার মা তাকে ভালোবাসে, সে হচ্ছে একটা সোল অবজেক্ট অফ লাভ। অর্থাৎ ভালোবাসার সব থেকে উত্তম বস্তু, তার থেকে সুন্দর বস্তু আর জগতে নেই, কারণ তার মা তাকে সব রকমভাবে ভালোবাসে। একটা মা তার শিশুকে সব দিক থেকে ভালোবাসে, কোনো রকম খামতি হতে দেয় না। কিন্তু যখন সে একটু বড় হয়, 3 বছর 4 বছর যখন তার বয়স চলে আসে, তখন সেটা দেখতে পায় তার মা তাকে সম্পূর্ণরূপে ভালোবাসে না। সে তার মায়ের সোল অবজেক্ট অফ লাভ এমনটা নয়, কারণ তার অস্তিত্ব ছাড়াও তার বাবা এবং মায়ের মধ্যে একটা আলাদা জগৎ আছে, একটা আলাদা সম্পর্ক আছে, যে জগতের মধ্যে সে অ্যালাউ নয়, সে সেই জগতে যেতে পারবে না। তার বাবা এবং মায়ের সেই যে সম্পর্কটা, তাদের মধ্যে যে আলাদা যে জগৎটা আছে, তারা একে অপরকে যে ভালোবাসে, সেই ক্ষেত্রটার মধ্যে তার কোনো রকম যাওয়ার অনুমতি নেই। ঠিক আছে, এটা যখন সে বুঝতে পারে তখন সে কি করে, সে এই জিনিসটা জানতে পারার পর তার মনে হয় যেন তার মা তাকে পুরোপুরি এখন আর ভালোবাসে না। আগে যেটা তার মা পুরোপুরি ভালোবাসতো কিছু সময় আগে, যখন সে নারী এবং পুরুষের যে অ্যানাটমিক্যাল ডিফারেন্সটা সেটা সম্পর্কে জানতে পারেনি। ঠিক আছে, তো এই যে মা তাকে পুরোপুরি ভালোবাসে না, সেটার জন্য সে এটা কল্পনা করতে শুরু করে, সে তার মায়ের সংস্পর্শে থাকতে চায়, সে ভালোবাসাটা আবার ফিরে পেতে চায়, সম্পূর্ণ একটা সোল অবজেক্ট অফ লাভ হয়ে উঠতে চায়, যেখানে তার মা তাকে সম্পূর্ণরূপে ভালোবাসবে এবং সে তার বাবার যে জায়গাটা, তার মা তার বাবাকে ভালোবাসে, তো বাবার জায়গাটাকে সে নিজে নিতে চায়, বাবার পরিবর্তে সে সেখানে নিজেকে কল্পনা করতে চায়। বাবার সাথে একটা রিভ্যালরি, একটা দ্বন্দ্ব, একটা প্রতিদ্বন্দ্বিতা মূলক অনুভূতি তার মনে তৈরি হয়। এই যে মানসিক অবস্থাটা, সেটাকে আমরা বলি কি ওডিপাস কমপ্লেক্স। ওকে, কারণ গ্রিক ট্র্যাজেডিতে ওডিপাসের সাথে ঠিক এইরকম ঘটনাই ঘটেছিল। এই ওডিপাস কমপ্লেক্স স্টেজে আসার পর কি হয়, সন্তানেরা তার বাবার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি ফিল করে, বাবাকে ভয় পেতে শুরু করে এবং মায়ের প্রতি একটা আকর্ষণ বোধ অনুভব করতে শুরু করে। এবার এই ওডিপাস কমপ্লেক্সে স্টেজের পরে দ্বিতীয় স্টেজ যেটা, সেটাকে আমরা বলছি কি ক্যাস্ট্রেশন কমপ্লেক্স স্টেজ।
ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মানে কি? ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মানে সে এটা ভাবতে শুরু করে যে তার বাবা, যেহেতু তার বাবা এবং মায়ের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা একটা অ্যাক্সিডেন্টাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে জানতে পারে, সে বুঝতে পারে যে তার বাবা এবং মা তাদের একটা আলাদা জগৎ আছে যেখানে তার অনুমতি নেই। যদি সে তার বাবার বিরুদ্ধে যায় বা বাবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো অনুভূতি তার মনে তৈরি হয় যেটা তার বাবা জানতে পারে, তাহলে তাকে ক্যাস্ট্রেটেড করে দেওয়া হবে। ক্যাস্ট্রেটেড মানে হচ্ছে কি, আমাদের যে যৌন অঙ্গটা আছে বা আমাদের যে লিঙ্গটা আছে পুরুষ যৌনাঙ্গ, সেটাকে কেটে নেওয়া বা সেটাকে মানে নিষ্কাশিত করে দেওয়া শরীর থেকে, এটাকে বলা হয় ক্যাস্ট্রেশন। কিন্তু এখানে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মানে প্রকৃত শারীরিক স্তরে বোঝানো হচ্ছে না, এটা একটা সিম্বলিক লেভেলে মানসিক স্তরে বোঝানো হচ্ছে একটা ভয়। কারণ যখন 4 বছর 5 বছর হয়ে যায় একটা ছেলের, তখন সে জানতে পারে যে মেয়েদের যৌনাঙ্গতে কোনো রকমের পুরুষদের যেমন যৌনাঙ্গ থাকে সেই ধরনের কোনো যৌনাঙ্গ থাকে না। এটাকে দেখতে পায় বা সেটা জানতে পারে তার খেলার সাথীদের সাথে, বা তার কোনো ছোট বোন হয়েছে তখন সেটা দেখছে, তখন সে বুঝতে পারে যে কিছু মানুষের যৌনাঙ্গ এরকম হয় না যেরকম আমার যৌনাঙ্গটা আছে, ঠিক আছে, বা আমার শরীরের একটা যে বর্ধিত অংশ, আমার যে যৌনাঙ্গটা শরীরের থেকে বেরিয়ে আসে, ঠিক সেই রকম জিনিস সব মানুষের নেই। তো আমি যদি আমার মায়ের প্রতি আকর্ষণবোধ অনুভব করি এবং আমার বাবার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি তৈরি করি, তাহলে কি হতে পারে যে আমার বাবা আমার যৌনাঙ্গটাকে কেটে নিতে পারে, এরকম একটা ভয় তার মনে তৈরি হয়। এবং তখন আমি ওই বাকি যে মানুষ, অর্থাৎ যারা নারী, তাদের যেমন যৌনাঙ্গ নেই তাদের মতো আমার অবস্থা হয়ে যাবে, যাদের একটা অঙ্গ বা একটা অংশ শরীরে না থাকা। কারণ যেহেতু এটা শরীরের থেকে বর্ধিত অংশ, তো সেই জন্য মনে হয় এটা স্বাভাবিক এবং সুস্থ স্বাভাবিক একটা অবস্থা, এবং এটা না থাকলে কোনো একটা জিনিস যেন নেই আমাদের কাছে, একটা খামতি। তো সেই যে ভয়টা, যে বাবার প্রতি একটা ভয় তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে কি ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। ওকে, এবার আমরা দেখতে পাই যখন 4 বছর 5 বছর বয়স হয় তখন ছেলেমেয়েরা বিভিন্ন রকম প্রাণীদেরকে ভয় পেতে শুরু করে, বিশেষ করে কুকুর বা স্ট্রিট ডগদেরকে। কেন? অ্যাকচুয়ালি তাদের বাবার প্রতি ভয় থাকে, নিজের বাবার প্রতি, কিন্তু সেই ভয়টা ডিসপ্লেসড হয়ে স্ট্রিট ডগ বা কুকুর বা রাস্তার কোনো রকম প্রাণী তাদের উপরে চলে আসে। এবং অনেক সময় বড় হয়ে যাওয়ার পরেও আমাদের কোনো না কোনো প্রাণীর প্রতি অনেক ভয় থাকে। সেই ভয়টা অ্যাকচুয়ালি প্যারেন্টাল ফোবিয়া, মানে বাবা মায়ের মধ্যে কারুর প্রতি একটা ভয় এখনও মনের অবচেতন মনে লুকিয়ে থাকলে সেটা অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেও তৈরি হয়ে থাকে। ওকে, তো এটা আমরা দ্বিতীয় স্টেজ সম্পর্কে জানলাম। এবারে আমরা 3 নম্বর স্টেজে চলে আসছি, যেটাকে আমরা বলছি কি দ্য ডেজলিউশন অফ দ্য ওডিপাস কমপ্লেক্স। এই যে থার্ড স্টেজ ডেজলিউশন অফ ওডিপাস কমপ্লেক্স, এটার মানে কি, অর্থাৎ সেই ছেলেটা তখন কি করে, তার মনের এই যে আবেগটা, তার মায়ের প্রতি যে আকর্ষণ বোধ, বাবার প্রতি একটা প্রতিদ্বন্দ্বিতা, বাবার পরিবর্তে তার জায়গায় নিজেকে কল্পনা করে মায়ের সাথে একটা যুক্ত অবস্থা বা মায়ের সাথে একটা সম্পূর্ণ ভালোবাসার অবস্থা, যেমন তাকে মা ছোটবেলায় ভালোবাসতো, যেখানে আর কেউ মানে সেই ক্ষেত্রটার মধ্যে অনুমতি পাচ্ছে না, তার বাবাও এমনকি সেই ক্ষেত্রটার মধ্যে অনুমতি পাচ্ছে না, এমন একটা অবস্থাকে যে কল্পনা করতো, সেটাকে সে মনের মধ্যে সাপ্রেস করতে শুরু করে, চেপে রাখতে শুরু করে। চেপে রাখার মাধ্যমে সে সাকসেসফুল যখন হয় তখন ওডিপাস কমপ্লেক্সটা ডিজলভ হয়ে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে থার্ড স্টেজ। তখন তার মনে আর কোনো রকমের মানে বাবার প্রতি একটা রিভালরি বা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় না, মায়ের প্রতি আলাদা করে কোনো অতিরিক্ত আকর্ষণ বোধ তৈরি হয় না। তো ওডিপাস কমপ্লেক্স যেটা, এটা ডিজলভ হয়ে গেল। কিন্তু আমাদের মন অতটা সহজ নয়। এই ওডিপাস কমপ্লেক্সটা ডিজলভ হয়ে যাওয়া মানে কি, কনসাস মন থেকে চেপে চেপে আমরা আনকনসাস মনে পাঠিয়ে দিলাম, তার কিছু কিছু টুকরো টুকরো অংশ অবচেতন মনের মধ্যে তখনও থেকে যায়। এবং যখন সেই ছেলেটা অনেক বড় হয়, 20 বছর 25 বা 30 বা 40 বছর যখন বয়স, তখন সে তার টুকরো টুকরো বা খণ্ড খণ্ড অংশগুলো তার জীবনে আবার একবার ফিরে আসতে পারে। তখন তার মধ্যে তার চিন্তা ভাবনাটা পাল্টে যেতে পারে, তার যৌন আকাঙ্ক্ষাগুলো অন্যরকম হয়ে যেতে পারে, তার যৌন মানসিকতাটা আলাদা হয়ে যেতে পারে। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ওকে, তো কিন্তু এই থার্ড স্টেজে গিয়ে ওডিপাস কমপ্লেক্সটা মোটামুটি ডিজলভ হয়ে যায় বেশিরভাগ মানুষের। যাদের হয় না তারা বিভিন্ন রকম মানসিক অশান্তি বা দ্বন্দ্বের মধ্যে চলতে থাকে। এরপরে আমরা চলে আসবো ফোর্থ স্টেজ। এই যে ফোর্থ স্টেজ, সেটা হচ্ছে কি সুপার ইগো ডেভেলপমেন্ট। সুপার ইগো ডেভেলপমেন্ট কি, এখানে হচ্ছে কি আমরা বা মানে যারা ছেলেরা তারা তাদের বাবার সাথে আইডেন্টিফাই করতে থাকে এবং তার মাকে একটা অবজেক্ট অফ লাভ আকারে এক্সপিরিয়েন্স করতে থাকে। না, অবজেক্ট চয়েস আর আইডেন্টিফিকেশন, এই দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে স্টেজ 4 সম্পর্কে জানার জন্য। অবজেক্ট চয়েস মানে কি, মানে ধরা যাক আমি আমার মাকে একটা ভালোবাসার বস্তু আকারে ভাবছি,
আমি আমার মাকে ভালোবাসি, তাকে স্নেহ করি, তাকে কেয়ার করি, তার খেয়াল রাখতে চাই, তাকে পজেস করতে চাই, তাকে সবসময় কাছে পেতে চাই। এটা হচ্ছে কি অবজেক্ট চয়েস। ওকে। আর আইডেন্টিফিকেশন, এটার মানে কি, আমি আমার বাবাকে বাবার প্রতি আইডেন্টিফাই করি, অর্থাৎ আমার বাবার যে বৈশিষ্ট্যগুলো আছে, তার যে চরিত্রগুলো আছে, সে যেমনভাবে কাজ করে, সিদ্ধান্ত নেয়, সমাজ তাকে যে চোখে দেখে, আমি তার মতো হয়ে উঠতে চাই। এটাকে বলা হচ্ছে কি দ্য চয়েস অফ আইডেন্টিফিকেশন। সাধারণত ছেলেরা তাদের মাকে অবজেক্ট চয়েস করে, অর্থাৎ মাকে তারা পজেস করতে চায়, মাকে তারা ভালোবাসে, তাকে কাছে পেতে চায়, তাকে সবসময় সাথে রাখতে চায়। একটা একটা যদি সোনার টুকরো বা হীরের খণ্ড আপনার কাছে থাকে, তাহলে আপনি সবসময় সেটাকে কাছে রাখতে চান, সেটাকে হারিয়ে ফেলতে চান না। সেটাকে সবসময় তাতে যেন ধুলো না লাগে, যেন নোংরা না লেগে যায়, সেটাকে লুকিয়ে লুকিয়ে রেখে দিতে চান। তো অবজেক্ট চয়েস মানে হচ্ছে কিছুটা সেরকম। এবার অন্যদিকে আইডেন্টিফিকেশন মানে কি, আমরা সেই জিনিসটাকে যে ভালোবাসি এমনটা ঠিক নয়, বা আমরা সেটাকে ভালোবাসি না বা ঘৃণা করি এমনটা নয়, কিন্তু আমরা তার মতো হয়ে উঠতে চাই। যেমন ফর এক্সাম্পল, সিগমন্ড ফ্রয়েডের লেখাকে আমার খুব ভালো লাগে, আমি সিগমন্ড ফ্রয়েডকে ভালোবাসি, কিন্তু আমি সিগমন্ড ফ্রয়েডের মতো লেখক হতে চাই না, আমি অন্য একজন লেখকের মতো হতে চাই। ঠিক আছে, আমি হেগেলের মতো লেখক হতে চাই। আমি আইডেন্টিফাই করছি হেগেলের সাথে, কিন্তু আমার বেশি ভালো লাগে, বেশি কাছের, যাকে আমার বেশি পছন্দ হয় সেটা হচ্ছে ফ্রয়েড। ওকে, তো এটা হচ্ছে কি অবজেক্ট চয়েস আর আইডেন্টিফিকেশনের মধ্যে পার্থক্য। যখন ছেলেরা স্টেজ 4-এ এসে পৌঁছায়, তখন তারা কি করে, বাবার প্রতি যে প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতিটা ছিল, সেটার পরিবর্তে তারা বাবার প্রতি একটা আইডেন্টিফিকেশন তৈরি করে। মায়ের প্রতি অবজেক্ট চয়েস ছিল, লাভ বা ভালোবাসা, টেক কেয়ারটা ছিল, এবার তারা বাবার প্রতি আইডেন্টিফাই করতে শুরু করলো। তারা ঠিক করলো কি, আমি আমার বাবার মতো হয়ে উঠবো, বাবার যে চরিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সে যেমনভাবে কথা বলে, চলাফেরা করে, সিদ্ধান্ত নেয়, আমরা সেরকম হয়ে উঠবো। সেটা হচ্ছে স্টেজ 4। এই স্টেজে আমাদের মনে একটা নতুন ফাংশন তৈরি হয়, যেটাকে আমরা বলি কি সুপার ইগো। সেই সুপার ইগো কি, সেটা সম্পর্কে আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, এই যে সুপার ইগোর স্ট্রাকচার, ইগো, সুপার ইগো, ইড কি। যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশানে গিয়ে ভিডিও নাম্বার 1 যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে, ওখানে আমি এই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো সুপার ইগো জিনিসটা কি, তারা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, সুপার ইগো, ইগো আর ইড কি। নাও এই স্টেজ 4-এ পৌঁছানোর পর সুপার ইগো আমাদের তৈরি হয়, যেখানে আমাদের মাথার মধ্যে একটা কনসিয়েন্স তৈরি হয়, একটা মোরালিটি তৈরি হয়, কোনটা ঠিক আর কোনটা ভুল। একটা মাস্টার বা একটা টিচার বা একজন মেন্টর যে আমাদেরকে বলে দেয় এটা করা উচিত নয়, বা এটা করো, এটা সঠিক। বা যখন আমরা কোনো খারাপ কাজ করি, তখন আমাদের মনের ভেতরে একটা গিল্ট তৈরি হয়। যখন কোনো একটা শিশু খারাপ কাজ করে, একটা ধরো কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে, সে হাসছে, সে কিছু জানে না, তার মধ্যে কোনো খারাপ অনুভূতি হয় না। কিন্তু যখন সেই শিশুটাই একটু বড় হয়ে গেছে, 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে, তখন যদি সেই কাজটা করে ফেলে, তার মনের মধ্যে ভয়, আমার বাবা এক্ষুনি বকবে বা আমার মা বকা দেবে, তার মনে একটা গিল্ট তৈরি হয়, ইস আমি কেন চুরি করে আইসক্রিম খেতে গিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে ফেললাম, একটা গিল্ট তৈরি হয়। কেন? কারণ সে স্টেজ 4-কে ক্রস করে ফেলেছে, তার মধ্যে মনের সেই অংশটা তৈরি হয়ে গেছে যে ভালো খারাপ, ঠিক ভুল, কনসিয়েন্স যে হওয়া, সচেতন হওয়া, সজাগ হওয়া, উচিত অনুচিত, মোরালিটি বা নীতি, এই জিনিসের যে মানসিক যে খণ্ডটা বা অংশটা, এটা তৈরি হয়ে গেছে। এবার স্টেজ 5-এ যখন আমরা পৌঁছাচ্ছি, তখন কি হচ্ছে, সেই সুপার ইগোর যে ডেভেলপমেন্টটা সেটা সম্পূর্ণ হচ্ছে, সেটা পুরোপুরি একটা গঠন পাচ্ছে। স্টেজ 4-এ সুপার ইগো তৈরি হওয়া শুরু হয়। স্টেজ 5-এ গিয়ে কি হয়, মানে স্টেজ 4-এ আমরা বাবার সাথে আইডেন্টিফাই করি, সুপার ইগো ডেভেলপ হতে শুরু করছে আমাদের মাইন্ডে। স্টেজ 5-এ যাচ্ছি, পুরোপুরি সুপার ইগো তৈরি হচ্ছে। এরপরে আমরা পুরোপুরি অ্যাডাল্ট একজন হিউম্যান বিং হয়ে উঠলাম। তো এটা হচ্ছে কি আমাদের ছেলেদের সেই 5টা ডিফারেন্ট স্টেজ। মেয়েদের ক্ষেত্রেও সেই একই রকম 5টা ডিফারেন্ট স্টেজ আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সামান্য একটু ডিফারেন্স আছে এখানে। মেয়েদের সবার প্রথমে যেটা তৈরি হয়, যে স্টেজটা, সেটা ওডিপাস কমপ্লেক্স নয়, ছেলেদের হচ্ছে ওডিপাস কমপ্লেক্স। মেয়েদের কি হয়, মেয়েদের হয় হচ্ছে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স প্রথমে। কারণ মেয়েরা যখন অন্য মানুষকে দেখে, মানে তার খেলার সাথীকে দেখছে, তারা মেয়ে, তাদের যৌনাঙ্গটা শরীরের থেকে বাইরের দিকে বর্ধিত অবস্থায় নেই, তাদের যৌনাঙ্গটা অন্যরকম। তারা যখন একটা ছেলেকে দেখছে, তখন যখন সে দেখছে সেই ছেলেটার কাছে একটা অন্যরকম যৌনাঙ্গ আছে, তার শরীরের গঠনটা অন্যরকম, যেটা আমার কাছে নেই। যার ফলে তাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়, একটা ভীতি তৈরি হয়, যেন কোনো একটা জিনিস তারা কম পেয়েছে জীবন থেকে, কারণ তারা সেটা, তাদের কাছে সেই জিনিসটা নেই। তখন তারা কি করে, সেই মেয়েটার তার মায়ের প্রতি একটা রাগ বা একটা বিতৃষ্ণার অনুভূতি তৈরি হয়, যেন তার মা তাকে সম্পূর্ণরূপে ভালোবাসে না, তার মা তাকে পুরোপুরি, তার মায়ের যে ভালোবাসার বস্তু সেই মেয়েটা ছিল, তার আর তেমন অনুভূতি হয় না।
তার মনে হয় যেন তার মা তাকে সব কিছু দেয়নি, কিছু একটা জিনিস কম দিয়েছে। তার ছোট ভাইকে যখন সে দেখে বা তার পাশের বাড়ির কোনো ছেলে যে তার সাথে খেলার সাথী তাকে যখন দেখে, তখন সেই জিনিসটা অনুভব করতে শুরু করে। এটাকে বলছি কি আমরা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। ছেলেদের ক্ষেত্রে ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটা হচ্ছে এখানে, প্রথমে ওডিপাস কমপ্লেক্স তৈরি হয়, তারপর ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে উল্টো, প্রথমে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স, প্রথমে তাদের ভয় যে আমার কাছে একটা অঙ্গ বা একটা যৌনাঙ্গ নেই। তারা এটা জানে না তাদের যৌনাঙ্গটা শরীরের ভিতর দিকে, তারা এটা জানতে পারে অনেক পরে গিয়ে, যখন তাদের পিউবার্টি স্টেজে তখন যারা পৌঁছায়। তো প্রথমে হচ্ছে কি ক্যাস্ট্রেশন কমপ্লেক্স তৈরি হচ্ছে, কিন্তু ছেলেদের ক্যাস্ট্রেশন কমপ্লেক্স দ্বিতীয় স্টেজে গিয়ে তৈরি হয়। এই যে পার্থক্য, যে সিকোয়েন্সের পার্থক্য, যার ফলে নারীদের এবং পুরুষদের যৌন আকাঙ্ক্ষা বা যৌনতার যে মানসিকতা সেটা আলাদা আলাদা রূপে তৈরি হয়, অ্যাসিমেট্রিক রূপ তৈরি হয়, যেটা আমরা একটু পরে আসছি যে বিষয়। তাহলে প্রথমে মেয়েরা কি একটা ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মধ্যে তৈরি হলো, ওকে, যে তার যৌনাঙ্গ তার মধ্যে কিছু কম আছে, খামতি আছে, তার মা তাকে সব কিছু দেয়নি। তারপর দ্বিতীয় স্টেজে গিয়ে কি তৈরি হচ্ছে কি একটা ওডিপাস কমপ্লেক্স তৈরি হচ্ছে তার মধ্যে। এই দ্বিতীয় স্টেজে গিয়ে কি তৈরি হচ্ছে, দ্বিতীয় স্টেজে গিয়ে তৈরি হচ্ছে কি একটা মানে ডিট্যাচমেন্ট উইথ দ্য মাদার। মাকে সে যে এতক্ষণ ভালোবাসতো একদম সব থেকে বেশি, এবং তার মা যে তাকে সব রকমভাবে ভালোবাসতো, এই ধারণাটা থেকে সে এবার বেরিয়ে আসছে। তার এখন এরকম মনে হতে শুরু করেছে মা তাকে সম্পূর্ণরূপে ভালোবাসে না, কারণ তার শরীরে কিছু একটা জিনিস কম আছে, একটা খামতি আছে, যার ফলে মায়ের প্রতি তার যে ভালোবাসা বা সেই যে অ্যাটাচমেন্টটা সেটা কম হয়ে যায়। তখন সেই খামতিটাকে পূরণ করার জন্য সে তার বাবার দিকে তাকায়, সে বাবার কাছ থেকে কিছু পেতে চায়। তার কাছে যে জিনিসটা নেই, সেই যে যৌনাঙ্গটা, পুরুষ যৌনাঙ্গ, সেটা জানে যে তার বাবার কাছে সেই জিনিসটা আছে। যখন তার মায়ের প্রতি সেই যে ভালোবাসা বা সেই যে অ্যাটাচমেন্টটা সেটা শিফট হয়ে তার বাবার অভিমুখে চলে যায়। ছেলেদের ক্ষেত্রে কি হয়, প্রথম থেকেই তার মা তার থাকে কি অবজেক্ট চয়েস, অর্থাৎ ভালোবাসার বস্তু। তার মাকে সে পজেস করতে চায়, এবং বড় হয়ে যখন সে অ্যাডাল্ট হয়ে যায় তখনও সে কোনো একটা নারীকেই তার ভালোবাসার বস্তু আকারে চায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তারা জন্মের পর তাদের মা থাকে ভালোবাসার বস্তু, কিন্তু সেটা পাল্টে গিয়ে কোনো একটা সময় বাবা হয়ে যায় তার ভালোবাসার বস্তু। সেটাই হচ্ছে কি যে সেকেন্ড স্টেজ, ঠিক আছে, এই যে সেকেন্ড স্টেজ, যেখানে মায়ের প্রতি একটা ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে এবং যেটা খামতি সেটা সে বাবার কাছ থেকে পেতে চাইছে। তখন বাবার প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, সে ভাবছে বাবা তার সেই খামতিটাকে পূরণ করবে, এবং বাবার প্রতি এই যে অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলছি যে থার্ড স্টেজ, সেটা হচ্ছে কি ওডিপাস কমপ্লেক্স স্টেজ। মেয়েদের ক্ষেত্রে এই যে থার্ড স্টেজ ওডিপাস কমপ্লেক্স, ওকে, বাবার প্রতি যে অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে, কারণ তারা তার বাবাকে এখন অবজেক্ট অফ লাভ আকারে ভাবছে। যেমন ছেলেরা তার মাকে অবজেক্ট অফ লাভ আকারে দেখে, মাকে পজেস করতে চায়, কাছে পেতে চায়, ভালোবাসে, তেমন মেয়েরা তার বাবাকে অবজেক্ট চয়েস করে, ভালোবাসার বস্তু আকারে দেখে, কাছে পেতে চায়, তার বাবার সঙ্গে বেশি টাইম কাটাতে চায়, বাবাকে পজেস করতে চায়। আর তার মাকে তারা হচ্ছে কি আইডেন্টিফাই বা আইডেন্টিফিকেশন করে। যখন তার বাবাকে সে অবজেক্ট চয়েস করলো এবং তার বাবার কাছ থেকে সে সেই জিনিসটা পেতে চাইছে, সেই যে যৌনাঙ্গটা যেটা তার কাছে নেই, পুরুষ যৌনাঙ্গ, তখন কি হয়, তার মনের মধ্যে তার মায়ের প্রতি একটা বিতৃষ্ণার অনুভূতি তৈরি হয়, ঠিক আছে, মাকে তার অপছন্দ করতে শুরু করে, মায়ের প্রতি একটা রিভেলরি বা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি তৈরি হয়। ঠিক যেমন ছেলেদের তৈরি হয় তার বাবার প্রতি, ঠিক তেমন তৈরি হয় মেয়েদের তার মায়ের প্রতি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি। মায়ের পরিবর্তে মায়ের জায়গায় সে নিজেকে কল্পনা করতে শুরু করে এবং বাবার সাথে একটা সংযোগ বা বাবার সাথে একটা যুক্ত অবস্থায় সে কল্পনা করে, যেখানে বাবা এবং সে আছে, বাবা তাকে ভালোবাসে, সেই বাবাকে ভালোবাসে, এবং মা হচ্ছে সেই ক্ষেত্রটার মধ্যে তার মায়ের কোনো অনুমতি নেই, তার বাবার সম্পূর্ণ ভালোবাসার বস্তু হয়ে উঠতে চায় সে। ঠিক যেমন একদম জন্মের পরেই তার মায়ের সম্পূর্ণ ভালোবাসার বস্তু সেই মেয়েটা ছিল, ঠিক তেমন সে তার বাবার কাছে এখন সেটা পেতে চাইছে। কিন্তু কিছু সময় পরে সে এটাও বুঝতে পারে যে এটা হবে না, এটা সম্ভব নয়। তখন তার সেই ওডিপাস কমপ্লেক্স, মায়ের প্রতি সেই যে প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি এবং বাবার প্রতি সেই যে আকর্ষণ, সেটাকে সে মনের মধ্যে সাপ্রেস করতে শুরু করে, চেপে রাখতে শুরু করে, যেটা হচ্ছে কি আমরা এই যে ফোর্থ স্টেজ সেখানে গিয়ে আমরা দেখতে পাই। এখানে কি হয়, মেয়েটা তখন তার মায়ের প্রতি যে প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি সেটার পরিবর্তে সেটাকে নিজের মনের মধ্যে সাপ্রেস করে মায়ের সাথে আইডেন্টিফাই করতে শুরু করে। মায়ের যে চরিত্রিক যে বৈশিষ্ট্য, তার কিছু বৈশিষ্ট্য সে নিজের মধ্যে তৈরি করতে শুরু করে, সে মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করে। সে বাবাকে প্রতি ভালোবাসা আছে, তার আকর্ষণ আছে, কিন্তু মায়ের প্রতি আর প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি নেই, মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করে, মায়ের চরিত্রিক বৈশিষ্ট্যগুলো পাওয়ার মাধ্যমে বাবার কাছে যাওয়ার চেষ্টা করে, সে বাবার আকর্ষণ বোধটাকে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু সেই যেটাকে সে মনের মধ্যে সাপ্রেস করে দিয়েছে, সেই যে ওডিপাস কমপ্লেক্সটা, সেটা তার আনকনসিয়াস মনে থেকে যায়,
এবং যখন সেই মেয়েটা 30, 40, 50 বছর বয়স বা যখন তার প্রথম সন্তান জন্ম দেয় বা যখন সে প্রথম বিয়ে করে, তখন সেই ওডিপাস কমপ্লেক্সের সেই টুকরো টুকরো অংশগুলো তার আনকনসিয়াস মাইন্ড থেকে হঠাৎ করে ইরাপ্ট হয়ে বেরিয়ে আসতে পারে। সেই জন্য আমরা অনেক সময় দেখি যে কোনো একটা মেয়ে, সে হয়তো বিয়ের আগে একরকম ছিল, তারপর বিয়ে হওয়ার পর তার বৈশিষ্ট্যগুলো, তার ব্যবহারগুলো পুরো অন্যরকম হয়ে গেছে। কেন এরকম হয়েছে আমরা বুঝতে পারি না, কারণ কি সেই আনকনসিয়াস মাইন্ড থেকে সেই ওডিপাস কমপ্লেক্সের টুকরো অংশগুলো আবার ফেরত এসছে কনসিয়াস মাইন্ডে, যার ফলে তার প্যারাডাইমটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় কি হয়, কোনো মেয়ে তারা যখন প্রথম সন্তান প্রথম সন্তান জন্ম দেয়, তখন তাদের মনটা আবার পাল্টে যায়, প্যারাডাইমটা শিফট হয়ে যায়, তারা ওডিপাস কমপ্লেক্সে আবার ফিরে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে কি 4 নম্বর স্টেজ। এই 4 নম্বর স্টেজের পরে 5 নম্বর স্টেজে গিয়ে কি হয়, ছেলেদের ঠিক যেমন হয়, তারা পুরোপুরি একটা নারী আকারে নিজেকে আইডেন্টিফাই করতে শুরু করে। মায়ের সাথে যে আইডেন্টিফিকেশনটা তার শুরু হয়েছিল স্টেজ 4-এ, সেটা স্টেজ 5-এ গিয়ে সম্পূর্ণ হয়, একটা কমপ্লিট একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়। তখন তারা নিজেকে একটা নারী আকারে ভাবতে শুরু করে, কল্পনা করতে শুরু করে এবং সমাজে একটা নারীর মতো ব্যবহার, কাজকর্ম ইত্যাদি ইত্যাদি, তাদের চলাফেরা, তাদের মানসিক যে আবেগ, সেগুলো পুরোপুরি একটা নারীর মতো হয়ে ওঠে। ওকে, এবার আমরা বুঝবো যে এই নারী এবং পুরুষের যে যৌন আকাঙ্ক্ষা, তার মধ্যে পার্থক্যটা কি। দুজনেই 5টা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে 2টো স্টেজ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে কি ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। ছেলেদের ক্ষেত্রে প্রথমে তৈরি হয় ওডিপাস কমপ্লেক্স, পরে আসে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। মেয়েদের ক্ষেত্রে প্রথমে তৈরি হয় ক্যাস্ট্রেশন কমপ্লেক্স, পরে আসে ওডিপাস কমপ্লেক্স। এবার এই দুটো জিনিসকে একটু সহজভাবে বোঝার জন্য আমরা আইডেন্টিফিকেশন আর অবজেক্ট চয়েসের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওকে, অর্থাৎ একটা মেয়ের যে মানসিক অবস্থা, সেটা 2 রকম অবস্থা হতে পারে তার জীবনের। যখন সে অ্যাডাল্ট হয়ে যায়, পরিণত, 20, 21, 22 বছর বা তার থেকে বেশি বয়স, তখন তার মনের 2টো অবস্থা হতে পারে, আইদার ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের অবস্থা অথবা ওডিপাস কমপ্লেক্সের অবস্থা। তার মানে কি, অর্থাৎ সে এমন একটা অবস্থার মধ্যে আছে, ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের অবস্থা, তার মানে কি সে এমন একটা অবস্থার মধ্যে আছে যেখানে সে তার মায়ের বৈশিষ্ট্যগুলোকে পছন্দ করে না। মায়ের সঙ্গে তার একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা তুলনা সে নিজের মনে মনে করতে থাকে। সে তার মায়ের থেকে আলাদা হতে চায়, সে মায়ের মতো হতে চায় না, মাকে তার অপছন্দ হয়। সে বাবার সাথে একটা ইউনিফাইড, বাবার সাথে একটা সম্পূর্ণ ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চায়। এটা কিন্তু পুরোটা সিম্বলিক লেভেলে, শারীরিক ক্ষেত্রে নয়, মানসিক স্তরে আবেগ বা ক্যাথারসিস, আমাদের মানসিক যে এনার্জি বা চার্জেসগুলো হয়, সেই ক্ষেত্রে এটা বলা হচ্ছে। ওকে, তো সেই অনুভূতিটা তার তৈরি হয়। ওকে, তার মায়ের বৈশিষ্ট্যগুলোকে সে অপছন্দ করতে শুরু করে, প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, বাবার সাথে সে ইউনিফাইড হতে চায়। এটা হচ্ছে কি ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের অবস্থা। অথবা ওডিপাস কমপ্লেক্স নারীর ক্ষেত্রে, যখন কি সে তার মায়ের সাথে আইডেন্টিফাই করতে শুরু করে, সে তার মায়ের সঙ্গে আইডেন্টিফাই করে এবং তার মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করে। কারণ তার মা তার বাবার সংস্পর্শে আছে, তাহলে সে যদি মায়ের মতো চরিত্র বা বৈশিষ্ট্যগুলো পায়, তাহলে সে তার বাবার মতো কাউকে তার কাছে পেতে পারবে। তো সেই জন্য তার মায়ের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো, সেরকম হওয়ার চেষ্টা করে। ওকে, অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে তারা যখন ওডিপাস কমপ্লেক্স স্টেজে থাকে, তখন কি হয়, তারা যখন ওডিপাস কমপ্লেক্স স্টেজে থাকে ছেলেরা, তখন তাদের জীবনে তার মায়ের প্রতি ভালোবাসার বা অবজেক্ট অফ লাভ আকারে দেখে এবং সে তার বাবার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার বিরুদ্ধে তার চিন্তাভাবনাগুলো চলতে থাকে। বাবার বৈশিষ্ট্যের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি বা আবেগ তৈরি হয়। আর যখন সে ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের স্টেজে থাকে, তখন কি হয়, তার মনের মধ্যে বাবার প্রতি একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়, অর্থাৎ সে বাবার মতো হয়ে ওঠার চেষ্টা করে। ওকে, তাহলে আমাদের মন ছেলেদের এবং মেয়েদের দুটো যে কোনো অবস্থার মধ্যে থাকতে পারে, আইদার ওডিপাস কমপ্লেক্সের অবস্থানে অথবা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। মেয়েদের ক্ষেত্রেও এবং ছেলেদের ক্ষেত্রেও আইদার ওডিপাস কমপ্লেক্স অথবা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। ওকে, এবং এই দুটো স্টেজের মধ্যে আমাদের মনটা চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, পরিণত বয়সে পৌঁছে যাই, তখন আমাদের মনটা কি হয়, এই দুটো স্টেজের মধ্যে কোনো একটা স্টেজে থাকে এবং কোনো একটা ঘটনা যখন আমাদের জীবনে ঘটে, তখন একটা স্টেজ থেকে পাল্টে গিয়ে মনটা অন্য স্টেজে চলে যায়। আবার একটা কোনো ঘটনা ঘটলে সেখান থেকে পাল্টে আবার একটা অন্য স্টেজে চলে আসে। ওকে, যেমন মেয়েদের ক্ষেত্রে নতুন সন্তান জন্ম দেওয়া বা বিয়ে হওয়া, ছেলেদের ক্ষেত্রে প্রথম চাকরি পাওয়া বা চাকরি হারিয়ে ফেলা বা বিয়ে হওয়া বা তারা বাবা হয়ে ওঠা ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার যখন কোনো একটা মেয়ে, সে যদি ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের স্টেজে থাকে, অর্থাৎ যেখানে সে তার মাকে অপছন্দ করে, মায়ের প্রতি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি আছে এবং সে একটা ছেলেকে দেখছে, সে তখন ওডিপাস কমপ্লেক্সের স্টেজে আসে। অর্থাৎ সে তার মাকে অনেক বেশি ভালোবাসে, তার মাকে অনেক বেশি পছন্দ করে। তাহলে এখানে আমরা 4টে সিচুয়েশন দেখতে পাই।
মানে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স এবং ওডিপাস কমপ্লেক্স এই দুটোর মধ্যে এবং নারী এবং পুরুষের মধ্যে, অর্থাৎ একটা নারী এবং একটা পুরুষ দুজনেই ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মানসিক অবস্থাতে আছে এবং তারা একে অপরের সংস্পর্শে এসছে, দুজনেই ওডিপাস কমপ্লেক্সের মানসিক অবস্থাতে আছে এবং একে অপরের সংস্পর্শে এসছে, অথবা নারী ক্যাস্ট্রেশন কমপ্লেক্স এবং পুরুষ ওডিপাস কমপ্লেক্স এবং তারা একে অপরের সংস্পর্শে এসছে, অথবা নারী ওডিপাস কমপ্লেক্স এবং পুরুষ ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের অবস্থাতে আছে এবং তারা একে অপরের সংস্পর্শে আসছে। তো 4টে রকমের কম্বিনেশন আমরা দেখতে পাই। এই 4টের মধ্যে কোন কম্বিনেশনটা বেশি ভালো? ধরা যাক একটা নারী, সে যদি তার মায়ের প্রতি তার প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি আসে, সে তার মাকে অপছন্দ করে বা তার মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর বিরুদ্ধে তার মনোভাবটা এখন আসে, এবং সে একটা ছেলেকে দেখছে যে তার মায়ের সবসময় টেক কেয়ার করে, কারণ সে তার এখন ওডিপাস কমপ্লেক্স স্টেজে আছে, তাহলে কি হবে? সে যখন এটা দেখবে তখন তার সেই ছেলেটাকে পছন্দ হবে না, তার ছেলেটার প্রতি কোনো রকম আকর্ষণ বোধ তার মনে তৈরি হবে না, মনে হবে ছেলেটা বাজে, সে খুব খারাপ বা অতটা বেশি ভালো নয়। এবার যদি সেই মেয়েটা তার মায়ের প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি নয়, বরঞ্চ মায়ের প্রতি আইডেন্টিফিকেশনও তৈরি হয়, অর্থাৎ সে মায়ের মতো হয়ে ওঠার চেষ্টা করছে এখন, ঠিক আছে, এরকম একটা মানসিক অবস্থানে আছে, এবং সেই সময় সে যদি দেখছে যে একটা ছেলে যে তার মায়ের খেয়াল রাখে, তার মায়ের জন্য ওষুধ কিনে এনে দেয়, খাবার বা জামা কাপড়, বা তার মায়ের সাথে মজা করে কথা বলে, ঠিক আছে, তখন যদি সেই মেয়েটা সেই ছেলেটাকে দেখে তখন তার সেই ছেলেটার প্রতি একটা আকর্ষণ বোধ অনুভব করতে শুরু করবে। ওকে, এবার ঠিক এই উল্টো জিনিসটাও হতে পারে, যেখানে হচ্ছে ছেলেটা সেই মেয়েটাকে অবজার্ভ করছে এবং সে তার বাবার প্রতি দেখা গেল একটা রিভালরি বা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি আছে তার বাবার প্রতি, ছেলেটার, সে এমন একটা মানসিক অবস্থানে আছে, সেটা ওডিপাস কমপ্লেক্স সিচুয়েশনে আছে। তখন যদি সে কোনো মেয়েকে দেখে, সে তার বাবার প্রতি অনেক বেশি অ্যাটাচ, সে বাবার খেয়াল রাখে, বাবার সাথে খুব স্নেহ করে, বাবার কথা মতো চলে, বাবার কথা শুনে চলে, তখন তার সেই মেয়েটার প্রতি অত বেশি অ্যাট্রাকশন তৈরি হবে না অনেক মনের গভীর সত্তার মধ্যে, ঠিক আছে। কিন্তু যদি সে ওডিপাস কমপ্লেক্স স্টেজে থাকে, ওডিপাস কমপ্লেক্স যদি সেই ছেলেটা যদি ক্যাস্ট্রেশন কমপ্লেক্স স্টেজে থাকে, অর্থাৎ বাবার সাথে সে আইডেন্টিফাই করে নিয়েছে, বাবার মতো হয়ে ওঠার চেষ্টা করছে সে, তখন যদি সে দেখে সেই মেয়েটা তার বাবার প্রতি স্নেহ করে, বাবাকে খেয়াল রাখছে, তাকে ভালোবাসে, তখন কি তার সাথে একটা ম্যাচ তৈরি হয়, সে বাবার মতো হয়ে ওঠার চেষ্টা করছে আর মেয়েটাও তার বাবাকে ভালোবাসে। তার ফলে কি হয়, সেই মেয়েটার মাথায় যে বাবার ছবিটা আছে আর ছেলেটার মাথায় যে বাবার ছবিটা আছে, সে তার বাবার মতো হয়ে ওঠার চেষ্টা করছে, বাবার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পাওয়ার চেষ্টা করছে। মেয়েটা যখন সেটা দেখছে তখন সে তার ছেলেটার প্রতি আকর্ষণবোধ অনুভব করে, এবং ছেলেটা যখন মেয়েটাকে দেখছে যে সে তার বাবাকে স্নেহ করে, ভালোবাসে, তার বাবাকে কাছে পেতে চায়, তখন সে তার মেয়েটার প্রতি আকর্ষণবোধ অনুভব করে। অর্থাৎ যদি দুজনের মধ্যে একটা স্টেজের গ্যাপ থাকে তাহলে তারা একে অপরের প্রতি আকর্ষণ বোধটা বেশি অনুভব করতে পারে, কিন্তু দুজনে যদি একই স্টেজের মধ্যে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বোধের পরিমাণটা অনেক কম থাকে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই ওডিপাস কমপ্লেক্স আর ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মানে কি, এবং বিভিন্ন ঘটনার মধ্যে আমাদের জীবনে এই দুটো জিনিস বারবার করে ফিরে আসতে পারে। এবার এই ওডিপাস কমপ্লেক্স আর ক্যাস্ট্রেশন কমপ্লেক্সকে যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে অবজেক্ট চয়েস আর আইডেন্টিফিকেশান এই দুটো জিনিসকে আমরা মনে রাখতে পারি। যেটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তার মতো হতে চাইবে এমন কোনো মানে নেই। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার সব থেকে প্রিয় মানে আমার যাকে সব থেকে বেশি ভালোবাসি বাংলা ডিরেক্টরদের মধ্যে, তাহলে সে হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়কে আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি যদি কখনো মানে ডিরেক্টর হই তাহলে আমি তার মতো করে সিনেমা তৈরি করব না, তখন আমি তৈরি করব কার মতো সিনেমা, হয়তো আমি অ্যান্দ্রে তারকোভস্কির মতো সিনেমা তৈরি করব। সত্যজিৎ রায় যেরকম টেকনিক ইউজ করেছে সেরকম টেকনিক আমি ইউজ করব না, কিন্তু আমি ওনাকে সব থেকে বেশি ভালোবাসি, ওনার প্রতি আমার আকর্ষণ বোধটা সব থেকে বেশি, কিন্তু আমি ওনার মতো হয়ে উঠতে চাই এমনটা ঠিক নয়। তো এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে, কিছু কিছু সময় এই দুটো জিনিস কোইনসাইড করে, একই জায়গাতে দাঁড়ায়। আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার মতো হয়ে উঠতে চাই, যেমন আমার হেগেলকে আমি খুব ভালোবাসি, আবার আমি হেগেলের মতোও হয়ে উঠতে চাই, কিন্তু সেটা সবসময় ট্রু নয়। অনেক সময় যেমন হচ্ছে ওরহান পামুককে আমি খুব ভালোবাসি, কিন্তু ওরহান পামুকের মতো আমি হয়ে উঠতে চাই, কিন্তু ফর এক্সাম্পল যেমন স্ল্যাভজ জিজেক একজন চেকোস্লোভিয়ান ফিলোসফার আছে, আমি ওনার মতো হয়ে উঠতে চাই, কিন্তু ওনাকে আমি খুব একটা বেশি ভালোবাসি না, মানে ওনার প্রতি আমার কোনো আকর্ষণ বোধ নেই, কিন্তু আমি ওনার মতো হতে চাই, ঠিক আছে। ফর এক্সাম্পল নোয়াম চমস্কি, আমি ওনার মতো হতে চাই, কিন্তু ওনাকে আমি খুব ভালোবাসি এমনটা ঠিক নয়, কিন্তু অ্যালেন বার্ডো ওনাকে আমি ভালোবাসি আবার ওনার মতো হয়ে উঠতে চাই। আবার এমন অনেক লেখক আছে যাদের মতো আমি হয়ে উঠতে চাই না কিন্তু খুব ভালোবাসি, ঠিক আছে। ফর এক্সাম্পল হারুকি মুরাকামি একজন জাপানিজ লেখক। এই একই জিনিস আমাদের বাবা মায়ের প্রতিও হয়, অন্যান্য বন্ধুদের প্রতিও হয়, এবং সব জায়গাতে এই ঘটনাটা ঘটে। তো আমাদেরকে মনে রাখতে হবে এই আইডেন্টিফিকেশন আর অবজেক্ট চয়েস, অর্থাৎ ওডিপাস কমপ্লেক্স এবং ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের বিষয়টা। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, এবং যদি তোমরা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে
আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট লিখে, অথবা ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা আমাদেরকে মেসেজ করে আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে, এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলো না যে তোমরা এর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাও। ওকে, আজকের জন্য এতটুকুই, চলো টাটা।